আচ্ছা, তোরা যে পিকনিকে যাবি বলছিস, সেটা কখন যাচ্ছিস? ডেট ফিক্সড করছিস? আব্বু, করেছি তো। কখন? আখের এক্সামের পর। এক্সাম শেষ হওয়ার কয়েকদিন পরে। ও গড। এরপর সবাই ব্রেকফাস্ট করে যে যার কাজে চলে গেলাম। এভাবে বেশ কিছুদিন চলে যায়। এই কদিনে আয়াজ ভাই আমাকে পড়াশোনায় ভীষণ প্রেশারের মধ্যে রাখে। আজকে এক্সামের রুটিন দিয়েছে। রুটিন দেওয়ার পরপরই আয়াজ ডেইলি রুটিনের আর একটা শিডিউল দিয়ে দিল, আর বলে দিয়েছে পুরো যতদিন পর্যন্ত এক্সাম চলবে ততদিন আমাকে এই শিডিউল মাফিক চলতে হবে, নয়তো বেতের বাড়ি ফ্রিতে গিফট আছে। এরপর এক্সাম মোটামুটি ভালোভাবেই শেষ হয়। আমার খুশি আর দেখে কে, কারণ এক্সাম শেষ মানে আয়াজ নামক প্যারা শেষ। আমার আর পড়তে বসতে হবে না। আয়াজও ব্যাপারটা খেয়াল করে আর কিছু একটা ভেবে মুচকি হাসে। আখির এক্সাম শেষ হওয়ার কয়েকদিন পরই আরিফা আর ওর হাজব্যান্ড দিহান আহমেদ আসে। আখি সিঁড়ি দিয়ে ওপর থেকে নামতে আরিফা আর আরিফার মেয়ে ইলহা আহমেদ ও ছেলে অন্তর আহমেদকে দেখে খুশিতে চিৎকার দিয়ে ওঠে। দৌড়ে গিয়ে আরিফা আপুকে জড়িয়ে ধরলাম। এরপরে দিহান ভাইয়াকে সালাম দিয়ে কুশল বিনিময় করে দিহান ভাইয়ের কোল থেকে অন্তুকে কোলে নিয়ে নিলাম। অন্তুর এখন 6 মাস, একদম গুলুমুলু বাবু। আর ইলহানের 6 বছর, এবার ক্লাস 1-এ পড়ে। আজিবা আপুও ভীষণ খুশি, কতদিন পর নিজের বোনকে পেল। বিকেলে নাকি পিপিনও আসবে, কিছুক্ষণ আগে ফোন করে জানালো। ওয়াও, অনেক মজা হবে, কতদিন বিপিনকে দেখি না। আরিফা বলে উঠল। বিকেলে আনিলা চৌধুরী ও তার ছেলে মেয়ে সবাই এসেছে। রোজিনা চৌধুরী দৌড়ে গিয়ে আনিলাকে জড়িয়ে ধরল আর বলল, আরে আপা, কতদিন পর দেখলাম, ভালো আছেন তো? ইফাজ আর ইপ্তি দুজনে তাদের মামনিকে সালাম দিল। রোজিনা চৌধুরী বলে উঠল, আরে থাক বাবা, হয়েছে। সবাই এত আওয়াজ শব্দ শুনে আলতাফ চৌধুরী চোখে চশমাটা দিয়ে রুম থেকে বের হলো। বেরিয়ে দেখে বোনটা এসেছে। কতদিন পর কলিজাটাকে দেখলো। আনিলাও যেন এতদিন পর ভাইকে দেখে খুশিতে যেন চোখ থেকে আপনা আপনি পানি পড়তে লাগলো। দ্রুত গিয়ে ভাইকে জড়িয়ে ধরলাম আর হু হু করে আবেগে কেঁদে উঠলাম। আরে পাগলি মেয়ে, কাঁদছিস কেন? বিয়ে হয়েছে, এত বছর হয়েছে, তাও যেন এখনো ভিতরের বাচ্চা স্বভাবটা রয়েই গেল। বাড়ির সবাই মুক্ত হয়ে ভাই বোনের মিলন মেলা দেখছে। আরিফাকে বলে উঠল, তোমরা কি এখন এভাবে একজন আরেকজনকে জড়িয়ে ধরে সারাদিন কান্না করে ভাসিয়ে দিবে বলে ভেবে রেখেছো নাকি? আরিফা বলে উঠল। আরিফার কথা দুজনে তাদের ধ্যান থেকে ফিরে আসলো। ইকবাল, ইকবাল কই? ওকে দেখছি না যে। ও আসেনি? না ভাইয়া, উনি আসেনি। বিজনেসের কাজে উনি একটু বাইরে গিয়েছেন, তাই আসতে পারেনি। তার চোখ মুখে মুচকি হাসি আনিলা চৌধুরীর। আলতাফ চৌধুরী বলল, সারা বিকেলে অনেক মজা মাস্তিতে কেটেছে সবার। রাত সবাই একসাথে ডিনার করতে বসলো। আফিজা মাছের পেটি অনেক পছন্দ করে। যেই না রোজিনা চৌধুরী মাছের পেটিটা আফিজার প্লেটে দিতে যাবে, অমনি ইফাস ও মামুনির হাতটা ধরে পেটিটা তার প্লেটে নিয়ে নিল। অমনি ধপ করে যেন আফিজার মাথায় আগুন ধরে উঠল। এটা কি হলো? কেন, কি হবে? আমি মাছের পেটে নিলাম খাবো বলে, তাই। কেন ইফাজ ভাইয়া, তুমি দেখোনি ওটা আমাকে দিচ্ছে? তুমি কোন সাহসে নিলে? কেন, মামনির মুখে তো আমি একবার শুনিনি যে এটা তোকে দিচ্ছে। মানে কি ইফাজ ভাইয়া, তুমি জানো না মাছের পেটি আমি লাইক করি, তুমি ইচ্ছে করেই নিয়েছো, আমি বুঝিনি ভেবেছো? তুই কি ভাবলি না ভাবলি তাতে আমার কিছু যায় আসে না, আমার অনেক পছন্দ তাই নিয়েছি। হ্যাঁ রে ইফাস, তুই কবে থেকে মাছের পেটি খাওয়া শুরু করেছিস? বলে উঠল আনিলা চৌধুরী, তোকে তো আগে কখনো দেখিনি। আগে খাইনি, বাট এখন খেতে ইচ্ছে করছে। ইচ্ছা না ছাই, সব জায়গায় আমার ভাগ কাটার চাল, বুঝি নাই মনে করেছো নাকি? উফ, তোরা থামবি? বিরক্ত হয়ে রোজিনা চৌধুরী বললেন, ডেক্সিতে আরো অনেক আছে, আর যত খুশি খা। এদিকে আমি অসহায়ের মতন এক কোণে বসে টুকুস টুকুস করে খাচ্ছি, আর ওদের সবার কাণ্ড দেখছি। কারণ আমার পাশে আমার জম মানে স্বয়ং আয়াজ ভাইয়া বসে আছে। সেই আমাকে প্লেটে যা তুলে দিচ্ছে তাই খাচ্ছি। খেতে খেতে হঠাৎ খাবার তালুতে উঠে গেল, যার ফলে ভীষণ লেগে কাশি উঠে গেল। আয়াজ ভাইয়া তাড়াতাড়ি করে গ্লাস থেকে পানি নিয়ে আমাকে খাইয়ে দিতে লাগলো আর পিঠে চাপড় দিতে লাগলো। কোন দিয়ে তাকিয়ে খাবার খাস? ধমক দিয়ে আয়াজ বলে উঠল, ঠিক আছিস? হুম। আস্তে আস্তে খা,
কেউ তোকে তাড়া দিচ্ছে না। খেতে খেতে আজিফা নোটিস করলো ইফাজ যেন বারবার তার দিকেই তাকাচ্ছে। কেমন যেন ইফাজ ভাইয়া চাহনিটা। এ আর নতুন নয়, সে প্রায়ই অনেকবারই এটা নোটিস করতো। এরপর আমি খাবার শেষ করে উপরে চলে গেলাম, গিয়ে নিজের রুমে ঘুমিয়ে পড়লাম। নয়তো আয়াজ ভাইয়া বকবে। আসলে দুপুরে ঘুমোতে ঘুমোতে অভ্যাস হয়ে গেছে, তাই এখন লাঞ্চ করার পরই আপনা আপনি ঘুম চলে আসে। বিকেলে সবাই বসে একসাথে ঝালমুড়ি খাচ্ছে আর গল্প করছি। আমি অন্তুকে কোলে নিয়ে আদর করছি আর দুষ্টুমি করছি। তারপর অন্তুকে নিয়ে বাইরে হাঁটতে চলে গেলাম। আসলে আমি 2 মিনিট স্থির থাকতে পারি না, তাই চলে গেলাম বাইরে, আর সাথে ইলহানও আছে। আখি বাইরে যেতেই ইফাজ আয়াতকে গুঁতো মেরে বলল, তা ভাতিজিকে কবে পার্মানেন্টলি নিচের রুমে শিফট করছিস? আয়াজকে লজ্জায় ফেলার জন্য, কিন্তু আয়াজও কম যায় না, তাই সে বলল, তুই যদি চাস এখনই শিফট করতে পারি, করবো নাকি? আয়াজের উত্তর শুনে ইফাজ কি বলবে ভেবে পাচ্ছে না। ইফাজ মনে মনে বলল, আমি হয়তো এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিলাম যে যাকে আমি লজ্জা ফেলতে যাচ্ছি সে নির্লজ্জের মধ্যে এক ধাপ এগিয়ে, যার ভিতর লজ্জার ছিটেফোঁটাও নেই। ইফাজের কাচুমাচু মুখটা দেখে সবাই হো হো করে হেসে উঠল। এবার মনে হয় লজ্জাটা ইফাজই পেয়ে গেল। আয়াজ সবাইকে উদ্দেশ্য করে বলে উঠল, আচ্ছা শোনো, পিকনিক আগামী পরশু যাব। গোছগাছ করা থাকলে সবই করে ফেলো। কালকে সকালে খালামণি, আদিফ আর আঙ্কেলেরা আসবে, আমাকে ফোন দিয়ে জানানো। এদিকে ইফাজ আজিফার রুমের দিকে দেখলো। আজিফা রুমে নেই। ব্যালকনিতে গিয়ে দেখলো চুল মুছছে। পিঠে বিন্দু বিন্দু পানিগুলো যেন ইফাজকে টানছে। ইফাজ আস্তে আস্তে আজিফার দিকে এগোলো, গিয়ে পিঠের ওপর চুমু খেলো। আজিফা পিঠের ওপর এমন স্পর্শ পেয়ে কেঁপে উঠল, আর পেছনে ফিরে দেখলো তার আর কেউ নেই। ইফাজ ভাইয়া! আজিফার রাগ যেন মাথায় উঠে গেল। ছি ইফাজ ভাইয়া, এটা তুমি কি করলা? তুমি এত জঘন্য কবে থেকে হয়েছো? তোমাকে আমি এর আগেও অনেকবার নোটিস করেছি। ছি, চরিত্রহীন। চরিত্রহীন কথাটা শুনে ইফাজের মাথা ধপ করে আগুন জ্বলে উঠল। আজিফার হাতটা চেপে ধরে বলল, চরিত্রহীন কাকে বলছিস? আমি কি কোনো মেয়ের সাথে ফষ্টি নষ্টি করেছি নাকি? তাকে কোনো মেয়েকে রেপ করেছি? ভালোবাসি তোকে আমি। তোর সবটা জুড়ে শুধু আমার বিচরণ থাকবে, এই ইফাজে স্পর্শ থাকবে তোর শরীরে, আর কারো নয়। ভালোবাসে, বুঝেছিস তুই? আমি অবাক হয়ে তাকিয়ে আছি। ভালোবাসো আমাকে? এই কথাটা শোনার জন্যই তো আমি এত অপেক্ষা করেছিলাম। যদি আমাকে ভালোবেসেই থাকো, তাহলে সেই দিন কী ছিল? মানে বুঝতে পারছো না নাকি বুঝো না বুঝার ভান করছো? এত ঘুরে পেছে না বলে যা বলবি তাড়াতাড়ি বল। কেন ইফাজ ভাইয়া, তুমি যদি আমাকে ভালোবাসে থাকো, তাহলে সেদিন ভার্সিটিতে রাধিকা আপুকে পুরো ভার্সিটির সামনে কে প্রপোজ করেছে? কি এটা এখন অস্বীকার করবে? আর এখন এসেছো ভালোবাসা দেখাতে? এত ঘুরে পেছে না বলে যা বলবি সরাসরি বল। ও মাই গড, এই জন্য তুই আমার ফোন রিসিভ করিস না? কথা বলা বন্ধ করে দিয়েছিস? সবসময় চোখের দেখা সত্যি হয় না। মানে ডিয়ার ছিল। ডিয়ার? কিসের ডিয়ার? ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো। সেদিন আমি আমার সব বন্ধুরা ভার্সিটিতে আড্ডা দিচ্ছিলাম, তখন ট্রুট আর ডিয়ার খেলছিলাম। ওই মধ্যে হঠাৎ আমার উপরে ডিয়ার এসে পড়লো। রিহা বলল, তোর ডিয়ার হচ্ছে হৃদিকাকে পুরো ভার্সিটির সামনে প্রপোজ করা। কি মাথা ঠিক আছে? আর কোনো ডিয়ার পেলি না? পারবে কি না বল, নয়তো আমরা ধরে নিব তুই লুজার। হোয়াট লুজার? জাস্ট লুক বলে আমি গেলাম রাধিকাকে প্রপোজ করতে। এদিকে সেদিকে আজিফা যাচ্ছিল শপিং মলে, আর ওই শপিং মল থেকে ইফাজের ভার্সিটির পাশেই। আজিফা ভাবলো এখানে তো ইফাজ ভাইয়ার ভার্সিটি অনেকটাই কাছে, তাহলে একটু দেখা করে আসলে কি এমন হয়। আর ভালোবাসার মানুষটাকে এক নজর কে না দেখতে চায়। কিন্তু গিয়ে দেখি ইফাজ ভাইয়া রাধিকা আপুকে প্রপোজ করছে। কষ্টেই যেন বুকটা ফেটে যাচ্ছে। আমি আর 1 মিনিটও দাঁড়ালাম না। ভালোবাসার মানুষটা অন্য কাউকে ভালোবাসে ভাবতে ভিতরটা হাহাকার করে ওঠে। তাই সেই দিন মনে মনে প্রতিজ্ঞা করলাম, আমি আর ইফাজ ভাইয়ের কাছে যাব না। থাকুক না সে তার মতো, আমি না হয় দূর থেকেই ভালোবেসে গেলাম। সব ভালোবাসা পূর্ণতা পাবে এমন তো কোনো কথা নেই। গাধি, এই জন্য তুই আমার থেকে দূরে দূরে থাকছিস? এই তোর আমার প্রতি ভালোবাসা? আমি কিছু বলছি না, শুধু নীরবে কেঁদে যাচ্ছি। ইফাজ আজিফার চোখের পানিগুলো মুছে দিয়ে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল আর বলল, ভালোবাসি।
আমিও কি? আই লাভ ইউ টু। ইফাজ পরম মমতায় আজিফাকে বুকে জড়িয়ে ধরল। ছেড়ে যাবে না তো কখনো? মোটেও না, ছেড়ে যাওয়ার জন্য তোকে ভালোবাসি না। এদিকে আখি ব্যাগ গোছাচ্ছে আর মনের সুখে গুনগুন করে গান গাইছে। কিন্তু হঠাৎ নোটিশ করলাম কেউ একজন আমার দিকে তাকিয়ে আছে। পিছন ফিরে দেখলাম আয়াজ ভাইয়া বগলে 2 হাত দিয়ে দরজার সাথে হেলান দিয়ে আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আমি মনে মনে ভাবতে লাগলাম, আজকে কি কোনো ভুল করেছি আমি? কিন্তু আমার তো মনে হচ্ছে আমি আজকে কোনো ভুল করিনি। কিন্তু পরক্ষণে কিছু একটা মনে পড়তে ভয়ে ভয়ে ভাইয়ার দিকে তাকালাম। দেখলাম আয়াজ ভাইয়া আমার দিকেই আসছে। এইভাবে ওনাকে আমার দিকে এগিয়ে আসতে দেখে আমি ভয়ে পেছাতে লাগলাম। পেছাতে গিয়ে কাভার্ডের সাথে লেগে গেলাম। উনি এবার ওনার এক হাত দিয়ে আমার 2 হাত চেপে ধরে আর অন্য হাত দিয়ে আমার কোমর চেপে ধরে বলতে লাগে, তামিমটাকে? যা ভয় পেয়েছিলাম মনে মনে বললাম, কি হলো? আমার ফ্রেন্ড। কেমন ফ্রেন্ড? বলেই আমার কানের উপর আঙুল দিয়ে স্লাইড করছে। এদিকে ভয়ে আমার হাত পা কাঁপছে। বললাম, ওই যে রিনি আছে, ওর ভাই। ওর ভাইয়ের সাথে তোর কে? কিসের এত কথা? এমনি আমার সাথে কথা বলে, তাই আমিও বলি। বারণ করেছিলাম না কোনো ছেলের সাথে কথা না বলতে? তাহলে? আয়াজ ভাইয়া এই শান্ত জিজ্ঞাসাবাদে আমার অবস্থা করুন। এবার আমি ভয়ে ভ্যাঁ করে কেঁদে দিলাম। চুপ, কোনো কান্না নয়। আর মিশবি? না। মনে থাকবে? শিওর? জি। আয়াজ আখির দিকে তাকিয়ে আছে কারণ অনেক কিউট লাগছে। কাতলে মেয়েটাকে একদম গরুমরো লাগে, ইচ্ছে করে একদম খেয়ে ফেলে। আয়াজ আস্তে আস্তে আখির মুখের দিকে এগিয়ে যায়। আর গালের উপর একটা ডিপ কিস করলাম, তারপর রুম থেকে বেরিয়ে এলাম। এদিকে আখি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এটা তার কাছে এক অন্যরকম অনুভূতি। এর আগে তো আয়াজ ভাই আমাকে আরো অনেক চুমু খেয়েছে, কই তখন তো এমন অদ্ভুত ফিলিংস হয়নি। তবে আজ কেন এমন হচ্ছে, কেমন যেন ভীষণ লজ্জা লাগছে। আসলে বিকালে অন্তুকে কোলে নিয়ে বাইরে হাঁটতে যাওয়ার পর তামিমের সাথে দেখা হয়। ও হচ্ছে আমাদের প্রতিবেশী রিনির ভাই। অনেক ভালো একটা ছেলে, খুব মিশুক। আমাকে দেখেই জিজ্ঞাসা করলো এক্সাম কেমন হয়েছে, ভালো রেজাল্ট করতে পারবো কিনা, এসব খুঁটিনাটি বিষয়। বাট আয়াজ ভাইয়া কেমনে জানলো তাই ভাবছি। পরের দিন সকালে আম্মু আব্বু আদিপুরা সবাই এসেছে। ওদের দেখে মনটা ভালো হয়ে গেল। অনেকদিন পর দেখলাম আম্মু আব্বুকে। গিয়ে আব্বুকে জড়িয়ে ধরলাম, এরপর আদিপকেও জড়িয়ে ধরলাম। কেমন আছিস সাধু? ভালো আপু, তুই কেমন আছিস? ভালো। সবার সাথে কুশল বিনিময় করে সবাই আড্ডা দিতে লাগলাম। রাতে ঘুমাচ্ছিলাম। মাঝরাতে হঠাৎ অনুভব করলাম আমি শ্বাস নিতে পারছি না। মনে হচ্ছে কেউ যেন আমার ঠোঁট দুটো আঁকড়ে ধরেছে। যখন চোখ মেললাম দেখতে পেলাম কেউ একজন আমার হাত দুটো চেপে ধরে রেখেছে আর গভীর চুম্বন করে চলেছে আমার ঠোঁটের ওপর। কিন্তু অন্ধকার হওয়ায় কিছু বুঝতে পারছি না। 10 মিনিট পর ছাড়া পেলাম। ছাড়া পেতেই আমি জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। প্রাণটা যেন বেরিয়ে যাবে এমন অবস্থা। কিন্তু যখন আমি স্থির হই ততক্ষণে ওই লোকটি চলে যায়। এটা নতুন কিছু নয়, আমি প্রায় মাঝরাতে এটা ফিল করতাম। পরক্ষণে স্বপ্ন মনে করে মাথা থেকে ঝেড়ে ফেলে দিতাম। কিন্তু আজ যেটা হলো সেটা কি আদৌ স্বপ্ন? এইসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। সকালে সবাই খুব আর্লি রওনা হচ্ছে। তখন সকাল 6টা বাজে। ভোরবেলা হওয়ায় বাইরে অনেক শীত, কুয়াশাটা যেন কিছু দেখা যাচ্ছে না। আমি একটা ধুতি টপ পরে নিলাম, চুলগুলো একটা হেয়ার স্টিক দিয়ে খোপা করে নিলাম, চোখ মোটা করে কাজল দিলাম, ঠোঁটে হালকা লিপস্টিক লাগালাম। বাম হাতে একটা ব্ল্যাক ওয়াচ আর ডান হাতে খুবই চিকন একটা ব্ল্যাক স্টোনের ব্রেসলেট পরে নিলাম। কানে ছোট ছোট টপ পরে নিলাম ড্রেসের সাথে ম্যাচিং করে। চোখে একটা ব্ল্যাক ফ্রেমের চশমা পরে নিলাম, উঁচু বক্স শু পরে নিলাম। সবশেষে অন্যটা কাঁধের এক পাশে পিন আপ করে সেট করে নিলাম। এবার আয়না দেখতে লাগলাম সব ঠিকঠাক আছে কিনা। ওকে। সোয়েটার নিলাম গায়ে দেবো বলে, কিন্তু পরক্ষণে ভাবলাম ধুর বেড়াতে যাচ্ছি, সোয়েটার পরলে কেমন লাগবে। তার আর সোয়েটার বললাম না, ব্যাগের ভিতর গুছিয়ে রেখে দিলাম, পরে ওখানে গেলে পরবো। এদিকে রোজিনা চৌধুরী সবাইকে চেঁচাচ্ছে, কি হলো ছেলে মেয়েরা তোদের হলো কি? তাড়াতাড়ি রেডি হয়ে আয়। নিচে খালামণি আওয়াজ শুনে আমি ব্যাগ নিয়ে নামতে লাগলাম। করিডোর থেকে দেখলাম সবাই নিচে নেমে গেছে।
এদিকে রোজিনা চৌধুরী সবাইকে চেঁচাচ্ছে। এদিকে আয়াজ দেখলো আঁখি ওপর থেকে নামছে। খুব সুন্দর লাগছে, হালকা সাজে যেন মেয়েটিকে অমায়িক লাগছে। এক নজরে আমি তাকিয়ে আছে, যেন ছোট্ট একটা পড়ে। আরিফা বলল, বাহ, আমার বোনটাকে তো আজকে অনেক কিউট লাগছে।